থেকে মিছিল করছে, শিবির রকেটে দিয়েছে, কারণ আমাদের আশেপাশে অসংখ্য ছাত্রনেতাকে আমরা দেখতাম এই ধরনের পরিস্থিতি সেখানে। আমরা সকলে একটু যদি পিছনে যাই, 1996 সালে কোটা বিরোধী আন্দোলন করতে চেয়েছিল শিবির, সেটা যেভাবে কঠিন আমরা রুখে দিতে পেরেছিলাম। তাদের যে ক্ষোভ সেটা কখনোই যায়নি। 2018 সালে তারা আবার আত্মপ্রকাশ করে এই সমস্ত আন্দোলন নিয়ে, এবং তখনও কিন্তু যেভাবে হোক আমরা একটা পরিপত্রের মাধ্যমে এটাকে আমরা থামিয়ে দিতে পেরেছিলাম। এবং দেখেন আজকে 2-3 বছর যাবত তাদের এক ধরনের একটা টার্গেট ছিল। আমি যেটা শুনেছি, বিডেন কলেজের কিছু মেয়ে প্রায় আজকে বছর যাবত তারা পার্শ্ববর্তী একটা মেস করে থাকতো, তারা হলে থাকতো না কোনোভাবে। এবং দেখা যাচ্ছে কি তারা কোনো একটা সংগঠনের হয়ে কাজগুলো করেছে, এবং 1 বছর পরে তারা আবারও হলে ফিরে এসেছে। এবং এই 5-6 দিনের মধ্যে তাদের কি ভূমিকা আমরা সকলে দেখেছি। পাশাপাশি আরেকটু বলি, মৃত্যু নিয়ে অনেক কথা বলা হচ্ছে। কয়েকটি মৃত্যু আমাদেরকে খুব প্রশ্নবিদ্ধ করে। আমরা যদি রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারজানের কথা বলি, ফারজানের ছবি যখন দেখানো হচ্ছিল, আমরা দেখলাম যে আমাদের যে আজকের যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছেন তিনিও তার সাথে কিন্তু ফারজানের ছবি আছেন। পরবর্তীতে পরেরটি আমরা পত্রিকা দেখলাম ফারজান হল বিপু ভাইয়ের কাজিনের ছেলে, এবং তারা পারিবারিকভাবে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে, এবং কখনোই কিন্তু ফারজান মিছিলে যায়নি। ফারজানের যে হাউস ডিটেল ছিল, ফারজানের কাছে খুব ইন্সপায়ার করলাম, তাকে পরের দিন মিছিলে নিয়ে গেল, এবং সেই যে নিয়ে গেছে ফারজান কিন্তু ফিরে আসেনি, লাস্ট উইক ফিরে গেছে। পরবর্তী খবরে যেটা জানা গেল, ফারজানের যে হাউস ডিটেল ছিল যে ঢাকা মহানগর দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি, শিবিরের জয়েন্ট সেক্রেটারি, এবং এই যে ফারজানকে নিয়ে যাওয়া। পাশাপাশি আরেকটা বলি, মুগ্ধ স্নিগ্ধ নানা কারণে আমাদের খুবই পরিচিত ছিল যারা পত্রপত্রিকা পড়তাম, কারণ তারা দুজন খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল, যমজ 2 ভাই। এবং মুগ্ধ সম্ভবত যেদিন মারা যাবে এর আগের দিন সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল শিবিরের বিরুদ্ধে। মানে সে কিন্তু বলেছে আপনারা আমাদের এই মহৎ কাজকে প্রশ্নবিদ্ধ করতে আসবেন না, কারণ সে নিজেও বুঝতে পারছিল শিবির এখানে নানাভাবে, ওই যে রাজীব যেটা বলেছে অচেনা মানুষ গিয়ে হাজির হওয়া, সেই ধরনের অচেনা মানুষ দেখে কিন্তু মুগ্ধ এক ধরনের আতঙ্কের মধ্যে ছিল। এবং পরবর্তীতে আমরা দেখলাম মুগ্ধকে কিন্তু আর ফিরে যায়নি, মুগ্ধ লাশের ঘরে ফিরে গেছে। এবং পাশাপাশি চট্টগ্রামের যে হৃদয়, যে ছেলেকে মেরে ফেলা হয়েছে, এবং হৃদয় একইভাবে আমরা বলি শিবির তাকে টার্গেট করে হত্যা করেছে। এবং চট্টগ্রামে আরেকটা ঘটনা ঘটেছে, আমাদের চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল রনি, এবং দেখলাম মানে যখন ঘটনাগুলো ঘটলো রনির বাড়িতে হামলা হলো। কারণ চট্টগ্রামে রনির একটা অনেক দোষে গুণে মিলে মানুষ, রনির একটা ইয়ে ছিল কি, সে অনেক বড় বড় আন্দোলনকে সে মোকাবেলা করতে পেরেছে। শিবিরের টার্গেট ছিল তাকে হত্যা করতে হবে, এবং সেখানে সাকসেস হয়নি। পরবর্তীতে দেখলাম চট্টগ্রামে একটা উঁচু বিল্ডিং মুরাদপুরের 4তলা থেকে, যে রাজীব যেটা বলে তাদের উপ স্কুল সম্পাদককে 4তলা থেকে ফেলে দিয়েছে। একইভাবে অসংখ্য মানুষকে একদম মনে দেখে পাথর ছুঁড়ে মারার মতো মানুষকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারা। এইভাবে যে ঘটনাগুলো ঘটেছে সব কিছুর পেছনে একটা সংগঠনে ছিল, এবং এটা হলো শিবির। এবং আরেকটা বলি, একটা আমরা দেখতাম যে বিশেষ করে আমাদের একটা অডিও ফাঁস হয়েছে, এটা হলো বিএনপি নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী তার কুমিল্লার একজন কর্মীকে বলছে তোমরা ঢাকায় চলে আসো, কারণ বিএনপির একটা আফসোস সবসময় ঢাকাকে টার্গেট করতে পারেনি বলে তাদের কোন আন্দোলন সাকসেস হয়নি। এবং সেখানেই কিন্তু বারবার বলা হচ্ছে তোমরা ঢাকায় চলে আসো, ঢাকাকে আমরা টার্গেট করেছি, ঢাকা অচল করতে পারলে সরকার শেষ হয়ে যাবে। এই কথায় কথায় সরকার পতনের আন্দোলনটা কিন্তু বিএনপি এখানে কিন্তু তখন সারা বাংলাদেশে সব নেতা কর্মীদেরকে ঢাকায় জড়ো করা থেকে শুরু করে সব কাজ করেছে। এবং দেখুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের হামলা কোনো ঘটনা ঘটেনি, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল চট্টগ্রাম শহরে চলে আসুন, এবং ঢাকায় নির্দেশ ছিল ঢাকায় চলে আসুন। এবং ঢাকা উত্তরবঙ্গ থেকে শুরু করে সব অঞ্চলের শিবির এবং ছাত্রদল ঢাকায় এসেছে এবং তারা এই কাজগুলো করেছে। আজকে লাশ নিয়ে অনেক কথা বলা হচ্ছে, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই গণমাধ্যমের কাছে, ছাত্রলীগের যে ছেলেগুলো মারা গেছে তাদেরকে নিয়ে কোনো ধরনের ইমোশনালি হিস্ট্রি তৈরি হয়নি কোথাও। এবং এখানে বানি ইয়াসমিন হাসি আছে, আমরা দুজনে জার্নালিজমে কিভাবে ইমোশনালি নিউজ করতে হবে আমরা একাডেমিতে শিখেছি। আমরা ইমোশন ক্রিয়েট করতে অনেক ধরনের নিউজ করা হচ্ছে। আমরা যদি বলি জুয়েল মোল্লার লাশটাকে ঝুলিয়ে রাখা হয়েছে, একটা নিউজ কোনো পত্রিকায় আসেনি। এবং আমরা যদি বলি ছাত্রলীগ মেরে উল্লাস করেছে, আলহামদুলিল্লাহ করেছে, আমরা কেউ মৃত্যু হলে ইন্ডানিলাহি বলি, ওনারা কিন্তু আলহামদুলিল্লাহ করেছে, এই জিনিসগুলো কোথাও আসেনি। আমি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যখন সবকিছু লিখে কোনো পুলিশকে হত্যা করার পর আলহামদুলিল্লাহ পড়তে পারেন, এটা কোনো বিবেকবান মানুষের পক্ষে সম্ভব হয়নি। আমরা কতগুলো পশুর সাথে লড়াই করছি, আমি এই পশুগুলোকে চিহ্নিত করার জন্য গণমাধ্যমের ভূমিকা আশা করি। আর অনেক বক্তা আছেন, আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সালাউদ্দিন ভাই দারুণভাবে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন আলোচকদের কাছে, নিশ্চয়ই আলোচকরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন।